আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ইউনিটয়েড নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, ইউনিটয়েড আর ডেনসিটি ঘনত্ব দুইটা সম্পর্কেই তোমরা জানো। হাইড্রোলিক্স যেহেতু করে আসছো, ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা। ঘনত্ব বলতে কি বোঝায়? একক আয়তনে কোনো বস্তুর ভরকে। তাহলে এই যে কোনো বস্তু, এগুলোর মধ্যে যেই বস্তু নাও, এই বস্তুর যেই ভর আছে তার সাথে যখন টোটাল আয়তনের অনুপাত করব তখন তাকে আমরা বলি হলো ঘনত্ব, বস্তুর ভরের সাথে। আর ইউনিটয়েড বলতে কাকে বোঝায়? বা একক ওজন। একক ওজনকে আমরা সাধারণত হাইড্রোলিক্সের কি বলে, জিওটেকনিকে গামা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তো কোনো বস্তুর মোট ওজন এবং মোট আয়তনের অনুপাতকে বলা হয় একক ওজন, ইউনিটয়েড। বুঝতে পারছো? তো এই হলো আমাদের একক ওজন এবং ঘনত্ব। তো এখন এই একক ওজন আবার তাদের কন্ডিশনের উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের হতে পারে। সয়েল তো বিভিন্ন কন্ডিশনে থাকতে পারে। এইটা এমন সয়েল হতে পারে যে এই সয়েলটা হলো মাটি, পানি তলের নিচে আছে, গ্রাউন্ড ওয়াটারের নিচে আছে। আমাদের তো গ্রাউন্ড ওয়াটার এক্সিস্ট করে ভূপৃষ্ঠের নিচে। তো গ্রাউন্ড ওয়াটারের নিচে যদি পানি থাকে, তারপরে যদি বন্যার পানি তল উপরে উঠে আসে, তাহলে তো আমাদের পানির মধ্যে কিছু কি হবে? ভেরিয়েশন আসবে ইউনিটয়েডের মধ্যে, তাই না? এই অবস্থাগুলো আমরা দেখব। তো প্রথমে একটা একক ওজন আছে যেটাকে হলো মোট একক ওজন বলা হয়, মোট একক ওজন। তো এইটার অনেকগুলো নাম আছে আর কি। হ্যাঁ, এতগুলো নাম এখানে লেখা সম্ভব না। একটা হলো টোটাল ইউনিটয়েড, বাল্ক ইউনিটয়েড বলা হয়, অনেক সময় কি বলে ওইটাকে ময়েশ্চার ইউনিটয়েডও বলা হয়, আবার অনেক সময় হলো এটাকে আয়তনিক একক ওজনও বলা হয়। অনেকগুলো নাম বললাম, তাই না? তো এই যাই বলুক না কেন, তখন আমরা কি করব, যে এই যে বস্তুটার টোটাল ওজন আছে, এই কন্ডিশনের উপরে টোটাল ওজন এবং টোটাল আয়তনের অনুপাতকে টোটাল ইউনিটয়েড বলবো আর কি। ঠিক আছে? টোটাল ইউনিটয়েড বলবো। টোটাল ওজন এবং এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? শুধু গামা দ্বারা প্রকাশ করা হয়, শুধু গামা দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? গামা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড টোটাল ওজন ডিভাইডেড টোটাল আয়তন, টোটাল ওজন ডিভাইডেড টোটাল আয়তন। ঠিক আছে? তো এটাকে আমরা বলি হলো টোটাল ইউনিট। তারপরে আসো ড্রাই ইউনিটয়েড, শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজন কাকে বলা হয়? এই শুষ্ক অবস্থায় সয়েলের যে ওজন আছে এবং টোটাল আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলা হয়। তাহলে শুষ্ক অবস্থায় সয়েলের ওজন কতটুকু, এবং শুষ্ক অবস্থায় সয়েলের ওজন কি হবে? ডাব্লিউ সমান সমান ডাব্লিউএসি হবে, ডিভাইডেড টোটাল আয়তনের অনুপাতকে আমরা বলবো হলো শুষ্ক একক ওজন। শুষ্ক অবস্থায় মোট ওজন এবং শুষ্ক অবস্থায় এর আয়তনের অনুপাতকে আমরা বলবো শুষ্ক একক ওজন। বুঝতে পারছো? এরপরে আসো সম্পৃক্ত একক ওজন। এটাকে গামা স্যাট দ্বারা লেখা হয়, স্যাচুরেটেড ইউনিটয়েড আর কি। হ্যাঁ, তো এই স্যাচুরেটেড ইউনিটয়েড কাকে বলা হয়? এই স্যাচুরেটেড অবস্থায় এর যে ওজনটা আছে, টোটাল ওজন ডিভাইডেড টোটাল আয়তনের অনুপাতকে আমরা বলি স্যাচুরেটেড ইউনিটয়েড। স্যাচুরেটেড অবস্থায় এর টোটাল ওজন ডিভাইডেড স্যাচুরেটেড অবস্থায় এর আয়তনের অনুপাতকে আমরা বলি স্যাচুরেটেড অবস্থায় এর আয়তনের অনুপাতকে আমরা বলি স্যাচুরেটেড ইউনিটয়েড। বুঝতে পারছো? তারপরে আরো একটা ইউনিটয়েড আছে, সেইটা হলো সলিডস ইউনিটয়েড আর কি, ইউনিটয়েড অফ সলিডস। বা আমরা বলতে পারি কি যে সলিড, এই যে সলিড যেই কণাগুলো আছে, এই সলিডসের একক ওজন। ঠিক আছে? এটাকে কিভাবে বলা যেতে পারে? সলিডস ইউনিটয়েড, একে গামা এস দ্বারা লেখা হয়। ড্রাই আর সলিডের মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই, এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, ড্রাই আমরা নিয়েছি হলো ড্রাই অবস্থায় যে ওজন আছে, আমরা সলিডের ক্ষেত্রেও তাই নিব, যে ড্রাই অবস্থায় যে ওজনটা আছে সেই ওজন আর শুধুমাত্র সলিডসের আয়তনের অনুপাতকে। এখানে কি আমরা নিছি? টোটাল আয়তন, এই টোটাল আয়তনটা নিছি।
কিন্তু সলিড ইউনিটয়েড তার মানে শুধু সলিড নিয়ে আমাদের কাজ, তাহলে শুধু সলিডের ওজন এবং সলিডের আয়তনের অনুপাতকে বলা হয় হলো সলিড ইউনিটয়েড। ঠিক আছে, সলিড ইউনিটয়েড বলা হয়। বুঝতে পারছো? তো এখন এই যে আমরা 3-4টা ইউনিটয়েড দেখলাম, টোটাল ইউনিটয়েড, তারপর শুষ্ক একক ওজন, সম্পৃক্ত একক ওজন, সলিড ইউনিটয়েড, এর মধ্যে কোনটা বড় হবে? তাহলে দেখো, সবচাইতে, আমি একটা এখানে নোট করে দেই তোমাদেরকে, সবচাইতে বড় হলো গামা সলিড ইউনিটয়েড। কারণ কি, দেখো এখানে ওজনটা তো ঠিক আছে কিন্তু আয়তনটা কম, তো একটা কম জিনিস দিয়ে যদি ভাগ করো তাহলে তো অবশ্যই মানটা বেশি আসবে। ভাগ করতেছো কম, এগুলো কি সব আয়তন বড় বড়। ঠিক আছে, তাহলে এইটার মান কি হবে? সব থেকে বেশি আসবে, এইটা হলো গ্রেটার দেন। তারপরে কি আসবে? তারপরে হলো দেখো স্যাচুরেটেড। এই তিনটার তো আয়তন সেম, বাট ওজন কার বেশি হবে? এই তিনটার মধ্যে ওজন কার বেশি? এর ওজন বেশি। তাহলে আয়তন সেম আছে, ওজন যদি এইটার বেশি হয় তার মানে এইটার একক ওজনে বেশি হবে। তারপরে ওজন কার বেশি হবে? দেখো এখানে তো এয়ার আছে, এয়ারের তো ওজন নাই, কিন্তু এখানে দেখো ওয়াটার, এই টোটাল ওজনের মধ্যে সলিড আছে, কিছু ওয়াটার আছে, তার মানে এরপরে তৃতীয় সর্বোচ্চ ইউনিটয়েড হবে হলো গামা, মোট একক ওজন। এরপরে লাস্ট ইউনিটয়েড হবে হলো গামা ডি। বুঝতে পারছো? এই হলো আমাদের সিকোয়েন্স। এরপরে আরো একটা ইউনিটয়েডের আছে, সেটা যদি আমরা এখনো দেখাইনি, গামা সাবমার্জড, এসইউবি সাবমার্জ বলা হয়। তো এইটা হলো এই ইউনিটয়েডের সিরিজ, যে সবচাইতে বড় হলো সলিড, স্যাচুরেটেড, মোট, ড্রাই, সাবমার্জড। তো এখন আসলে আমরা সাবমার্জড ইউনিটয়েড কাকে বলে এই জিনিসটা একটু দেখব। তো আমি সাবমার্জ দেখানোর জন্য আমি তোমাদের এই টোটাল এই উপরের এগুলো সব মিশাই দেবো, কারণ সাবমার্জটা একটু ক্যালকুলেশন করে দেখাবো, তো তাই। তাহলে দেখো সাবমার্জড ইউনিটয়েড, বা আমরা একে বলি কি, ডুবন্ত, কি বলা হয়? ওজন, ডুবন্ত একক ওজন বা সাবমার্জড। ওকে, তো এইটাকে আমরা সাধারণত গামা এস ইউবি সাব দ্বারা প্রকাশ করি, অনেক সময় দেখা যায় গামা প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। তো গামা সাবমার্জড বলতে কি বোঝায়? সাবমার্জ মানে তুমি বোঝো আর কি, ডুবন্ত। আর্কিমিডিসে করার কথা, তুমি এই নমুনাকে যদি মাটির নিচে, পানির নিচে ডুবায় দাও, ধরো যে এইটা হলো পানির লেয়ার, পানির লেয়ার কোনো কারণে এই জায়গাতে চলে আসছে, তো এইটা এখন কি আছে? এইটা এখন কি আছে? পানির নিচে আছে। তো পানির নিচে থাকা অবস্থায় এইটা যখন পানির বাহিরে ছিল, পানি থেকে বাহিরে ছিল, তখন যে ওজনটা এর ভেতরে ছিল, এখন কি সেই পরিমাণে ওজন পাবা? এর পানিতে কি হয়, একটা বস্তুর ওজন কিন্তু হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা জানো তোমরা, আমি এই জিনিসটা একটু মিশাই দিলাম, তোমরা এই জিনিসটা নিশ্চয়ই উঠায় নিছো। কেন হ্রাস পায়? কারণ হলো এই পানির কিছু প্লবতা বল আছে, তাই না? আর্কিমিডিসের তথ্য অনুযায়ী আমরা জানি প্লবতা বল আছে। তো প্লবতা বল এই বস্তুর উপরে উপরের দিকে কাজ করবে, তখন এই বস্তুটার কি হয়ে যায়, অ্যামাউন্ট, যে পরিমাণ প্লবতা বল কাজ করতেছে সেম অ্যামাউন্টের এর হলো ওজনের রিঅ্যাকশন আছে, তাই না? এর কারণে কি হয়, এর বায়ুতে যে ওজন হয় তার থেকে ওজন পানিতে অনেক কম হয়। ঠিক আছে, তাহলে পানিতে এই নিমজ্জিত অবস্থা, এটাকে আমরা কি বলতেছি? সাবমার্জ মানে কি, নিমজ্জিত, ডুবন্ত একক ওজন, বা এটাকে আমরা কি বলতে পারি, নিমজ্জিত, তাই না? নিমজ্জিত একক ওজন, তাহলে তাকে আমরা কিভাবে দিব? তো এই যে নিমজ্জিত অবস্থায় এর কতটুকু ওজন আছে, সাবমার্জ অবস্থায় কতটুকু ওজন, এবং টোটাল আয়তনের অনুপাতকে আমরা বলবো হলো সাবমার্জড ইউনিটয়েড, বা ডুবন্ত একক ওজন বা নিমজ্জিত একক ওজন। বুঝতে পারছো? এইটাকে অনেক সময় তোমাকে ইংলিশে বলতে পারে বিয়ন্ড ইউনিটয়েড, বিয়ন্ড ইউনিটয়েড, বাউন্সি ফোর্স। এই বাউন্সি থেকে আমাদের কি আসছে, বাউন্সি থেকে বিয়ন্ড ইউনিটয়েডও চাইতে পারে, বলতে পারে, যে তোমরা এটা লিখে নাও আর কি, বিয়ন্ড ইউনিটয়েডও বলতে পারে। তো এই তিনটা জিনিস একই, ডুবন্ত একক ওজন, নিমজ্জিত একক ওজন, বিয়ন্ড ইউনিটয়েডও একই জিনিসই বোঝায় আর কি। বুঝতে পারছো? তাহলে এইটাকে যদি এক সময় ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা এরকম আসবে, গামা স্যাট মাইনাস
গামা ডাব্লিউ। অর্থাৎ সম্পৃক্ত একক ওজন থেকে যদি পানির একক ওজন, এইটাকে বলা হলো ওয়াটারের ইউনিট ওয়েট। আমরা কি জানি ওমেগা সমান সমান পানির একক ওজন হলো 1000। আচ্ছা, আমরা এটা হলো হাইড্রোলিক্সের মধ্যে জানতাম। তো এখানে আমরা ওমেগা গামা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব 1000, এটা আমাদের মুখস্থ মান, কেজি পার মিটার কিউব, কিলো নিউটনে করলে এটসেট্রা এটসেট্রা, তোমরা জানো এটা হলো পানির একক ওজন। ওকে, পানির একক ওজন, বুঝতে পারছো? পানির একক ওজন। তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে সাবমার্জ অবস্থায় এর ওয়েট কতটুকু এবং টোটাল আয়তন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাব। আমি তোমাদেরকে সেইটা একটু দেখাইতে চাচ্ছিলাম। দেখো, এই যে এই বিয়ন্ড ফোর্স যেটা আছে, বাউন্সি ফোর্স, প্লবতা বল, এই প্লবতা বলের পরিমাণ কতটুকু হবে? আমরা আর্কিমিডিসের তথ্য অনুযায়ী জানি একটা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন প্লবতা বলের সমান হয়। তাহলে এই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন কতটুকু হবে? এই বস্তুর আয়তন প্লাস এই বস্তুর আয়তন ইন্টু পানির একক ওজন, ঠিক আছে? এই বস্তুর, তাহলে এই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন কতটুকু হবে? বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, ধরো যে আমরা এখানে W1 দ্বারা প্রকাশ করলাম, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, তাহলে এই বস্তুর আয়তন ইন্টু পানির একক ওজন, বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। তাহলে প্লবতা বলের মান কতটুকু? এইটা আর্কিমিডিসের তথ্য অনুযায়ী যে এই জায়গাতে এই বস্তুটার উপরে প্লবতা বল এতটুকু কাজ করতেছে, কারণ আমরা বস্তুর আয়তন জানি ভি। তাহলে ভি ওই পরিমাণে সময় আয়তনে পানি অপসারণ করবে, তাহলে ভি ইন্টু আয়তনের সাথে আমরা যদি একক ওজন গুণ করি তাহলে ওজন পাবো, তাই না? এটা তো তোমরা জানো। তাহলে আমরা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা বলের পরিমাণটা পেয়ে গেলাম। এতটুকু বল আপওয়ার্ড কাজ করতেছে। এখন এই বস্তু কি পরিমাণ ফোর্স ডাউনওয়ার্ড কাজ করতেছে, এর পার্থক্যটাই তো হলো এই যে আমাদের সাবমার্জ ইউনিট ওয়েট। এখন বস্তু বর্তমান কতটুকু ওজন আছে, তাহলে এই বস্তুটা যখন পানির নিচে চলে গেছে, এখন বলো তো এই ভয়েডগুলো যেইগুলো আছে সেইগুলো কি হয়ে যাবে? ওয়াটার দ্বারা ফিল আপ হয়ে যাবে। আর কোনো এখানে বাতাস থাকবে? তাহলে ওয়াটার দ্বারা যদি সব ভয়েড ফিল আপ হয়ে যায় তাহলে এটা কোন কন্ডিশনে চলে গেল? সম্পূর্ণ সম্পৃক্ত কন্ডিশন। তাহলে সম্পূর্ণ সম্পৃক্ত কন্ডিশনে আমাদের একক ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? গামা সেট। এক্স্যাক্টলি। তাহলে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স WT ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? টোটাল আয়তন ইন্টু সাবমার্জড ইউনিট ওয়েট, সরি সাবমার্জ না, স্যাচুরেটেড। তাহলে এখন সাবমার্জড ইউনিট ওয়েট সমান সমান আমরা কি লিখতে পারি? খেয়াল করো, WSUB সাব ইকুয়াল টু WT মাইনাস W1। তাহলে W2 মাইনাস W1। এখান থেকে দেখো ওই ভিটা কমন, এখানে যদি এই মানটা আর এই মানটা বসায় দাও তাহলে দেখো এখানে ভি কমন যায়, শুধু থাকে কি? শুধু থাকে হলো W সেট মাইনাস WW। তাহলে এখন আমরা এই জিনিসটা, আমি এক লাইনটা করে দেই, তাহলে এখন আমরা সাব সমান সমান লিখতে পারি ভি ইন্টু W সেট মাইনাস WW ডিভাইডেড ভি। তাহলে এই ভি ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকে? দেখো তো এইটা থাকে কিনা। তাহলে আমরা সাবমার্জড ইউনিট ওয়েট, ডুবন্ত বা বিয়ন্ড ইউনিট ওয়েট সমান সমান আমরা লিখতে পারি এইটা অথবা এই সূত্র। বুঝতে পারছো? তো এই হলো আমাদের একক ওজন, এবং একক ওজনের সিরিজটাও আমি তোমাদেরকে এই জায়গাতে দেখাই দিয়েছিলাম, মনে আছে হয়তো। তো এই হলো আমাদের একক ওজন সম্পর্কে ধারণা। বুঝতে পারছো? এই সমস্ত একক ওজনগুলো আমাদের এখানে কাজ করবে। কখন কোন একক ওজন হবে, কি অবস্থায় হবে, আমি সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তোমরা কিভাবে বাহির করবা এই বিষয়গুলো। তো এখন আমি তোমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে কিছু কথা বলবো আর ড্রাই ডেনসিটি, এই দুইটা টপিকস নিয়ে কথা বলে আজকের মতো আপাতত ক্লাস শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্স সলিউশন করব। ওকে, তাহলে আসো
তাহলে আসলে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, এইটা দুই ধরনের স্পেসিফিক গ্র্যাভিটি হয়। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটিটা টু টাইপের হয়। এক নাম্বার টাইপ ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, অথবা এটাকে আমরা বলি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। তো স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড কাকে বলা হয়? এটাকে আমরা জিএস দ্বারা প্রকাশ করি। তো তোমরা জানো স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলা হয়? আপেক্ষিক গুরুত্ব, হাইড্রোলিক্সের মধ্যে পড়ে আসছো, ঠিক আছে। যে কোনো আয়তনে কোনো বস্তুর ওজন বা ভর সম আয়তনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ওজন বা ভরের অনুপাতকে আমরা বলি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝতে পারছো? তো সেখান থেকে এই ওজন টোজন দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে আসি, তাহলে আমরা একটা মান এরকম পাবো, গামা সলিড ডিভাইডেড গামা ডাব্লিউ। ঠিক আছে, ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা এই অংশে গিয়ে পৌঁছাবো। স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু গামা ডাব্লিউ, সরি গামা এস। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা কি করব? এই অবস্থায় এসে পৌঁছাবো যে স্পেসিফিক গ্র্যাভিটি বা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড ইকুয়াল টু সলিড একক ওজন। এখানে গিয়ে আমরা পাবো আর কি, হ্যাঁ, টোটাল আমরা যদি ওজনের যে রিলেশনশিপটা জানি, একক মানে স্পেসিফিক গ্র্যাভিটির যে সূত্রটা জানি, সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে সূত্রটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে এর ওজনের যদি তুলনা করি, তাহলে আলটিমেটলি গিয়ে আমরা এই একটা সূত্র পাবো। তো এইটাকে আমরা বলি হলো ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। আর একটা আছে হলো অ্যাপিয়ারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অথবা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বলা হয় আর কি, হ্যাঁ, গ্র্যাভিটি, বা এটাকে কি বলতেছি আমরা? অ্যাপিয়ারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। কি বলতেছি? অ্যাপিয়ারেন্ট স্পেসিফিক, অথবা এটাকে বলা হয় আর একটা নাম, মাস স্পেসিফিক গ্র্যাভিটি। মাস স্পেসিফিক গ্র্যাভিটি, এখানে আমরা জিএম দ্বারা প্রকাশ করি, মাস স্পেসিফিক গ্র্যাভিটি। অর্থাৎ মাস স্পেসিফিক বলতে কি বোঝায়? খেয়াল করো, এর যে কোনো কন্ডিশনে এর স্পেসিফিক গ্র্যাভিটিটা কতটুকু, যে কোনো কন্ডিশন হতে পারে, সেটা আংশিক সম্পৃক্ত, শুষ্ক, সম্পূর্ণ সম্পৃক্ত, প্রত্যেকটা কন্ডিশনে আমাদের এর মাস যে গ্র্যাভিটিটা হবে সেইটাকে আমরা বলবো হলো মাস স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝতে পারছো? এমনও হতে পারে যে গামা, এই যে আমরা যে মোট একক ওজন জানতাম, বাল্ক ইউনিট ওয়েট ডিভাইডেড পানির একক ওজন, তখন এইটাকে আমরা বলবো হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। এমন হতে পারে স্যাচুরেটেড কন্ডিশন, গামা ডাব্লিউ, এটাকে আমরা বলবো স্যাচুরেটেড স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝতে পারছো? তো এইটার আরো হতে পারে, আরো যদি কন্ডিশন থাকে, আংশিক সম্পৃক্ত অবস্থায় যদি থাকে, তো এরকম হতে পারে আর কি, এরকম ভেরিয়াস টাইপ অফ স্পেসিফিক গ্র্যাভিটি। এই যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বা মাস স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হতে পারে আর কি ডিফারেন্ট জায়গাতে, কিন্তু এটা হলো ফিক্সড। ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ এই সলিডসের স্পেসিফিক গ্র্যাভিটিটা কত? এই যে সলিড অংশ যেই দেখতেছো, সলিড, আমাদের অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ ইউজড যেটা হবে এই সলিড স্পেসিফিক গ্র্যাভিটি। অঙ্কের মধ্যে যে জি এর মানটা বসাবো স্পেসিফিক গ্র্যাভিটিটা, সেটা সবসময় সলিডেস। তো তোমার প্রশ্নের মধ্যে অ্যাপিয়ারেন্টটাও দেওয়া থাকতে পারে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে,
কিন্তু অঙ্ক করার জন্য আমরা কোনটা ইউজ করব? সবসময় সলিড স্পেসিফিক গ্র্যাভিটি, মনে রাখবা। আর আরেকটা জিনিস নোট করে নাও, এই সলিড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গ্রেটার দেন মাস স্পেসিফিক গ্র্যাভিটি। সলিড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গ্রেটার দেন মাস স্পেসিফিক গ্র্যাভিটি। এই মাস স্পেসিফিক গ্র্যাভিটির থেকে সলিড স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হবে? বড় হবে। আর আমরা অঙ্কের মধ্যে যত যা যে জায়গাতে স্পেসিফিক গ্র্যাভিটির সূত্র আছে অ্যাপ্লাই করব, সেইটা সবসময় কি? সলিড স্পেসিফিক গ্র্যাভিটি বা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব। বুঝতে পারছো? তো এখন এই স্পেসিফিক গ্র্যাভিটিটা আবার হলো একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে অঙ্কের মধ্যে যেটা ইউজ হবে সবসময় হলো এই সলিড স্পেসিফিক গ্র্যাভিটি। তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলানোর জন্য দুইটা স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকতে পারে, তো কোনটা আমরা ইউজ করব সূত্রে? সবসময় সলিড স্পেসিফিক গ্র্যাভিটিটাই ইউজ করব। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবো। তো এখন আসো আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি এখন পুরো বোর্ডটাই একটু ক্লিন করে দিব, যেহেতু আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, সেহেতু আমরা পুরো বোর্ডটাই এখানে ক্লিন করে দেই। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা হলো পিকনোমিটার অ্যানালাইসিসটা করব। পিকনোমিটারের সাহায্যে কিভাবে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় সেই জিনিসটা আমরা দেখবো আর কি। তো আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এই পিকনোমিটার বাকি আছে। তো প্রথমে কি করা হয়, পিকনোমিটারটা আসলে হলো কাচের বোতলের মতো একটা কাচের জার, যার উপরের দিকে এরকম সরু কোণাকৃতির থাকে আর এরকম একটা ছোট্ট ইয়ে থাকে আর কি। হ্যাঁ, তো প্রথমে কি করা হয়, এই পিকনোমিটারটা নিয়ে কাচের জার, এই টোটাল এই পিকনোমিটারের ওজন করা হয় প্রথম অবস্থায়। তাহলে আমরা W1 নামের একটা বস্তু পাবো, যেখানে শুধু কি থাকবে? পিকনোমিটারের নিজস্ব ওজন। এরপরে দ্বিতীয় ধাপে যেটা করা হয়, এই পিকনোমিটার এর ভিতরে আমরা যার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে চাচ্ছি, যেই সয়েলের, সেই সয়েলটাকে এর ভিতরে প্রবেশ করানো হয়। আমরা এই জারটার মুখটা খোলা যায় করে আমরা কি করি? সয়েলটা প্রবেশ করাই। ঠিক আছে? এরপরে এর আবার একটা ওজন করা হয়, সেটাকে আমরা W2 হিসাবে খাতায় লিখে নিই। যে যে এই টোটালটার ওজন এখন কি হবে? পিকনোমিটার এবং সয়েল দুইটা মিলেই ওজন হবে। কি কি থাকবে? পিকনো প্লাস মাটির ওজন। পিকনোমিটারের ওজন প্লাস মাটির ওজন দুইটা মিলে আমরা ওজন করে নিই। তৃতীয় স্টেজে আমরা কি করি? এই তৃতীয় স্টেজে এসে, এখানে তো সয়েল আছেই, তাই না? তো বাকি যেই অংশটা ফাঁকা আছে, এই ফাঁকা অংশটা আমরা, টোটাল ফাঁকা অংশটা আমরা ওয়াটার দ্বারা ফিল আপ করি। ওয়াটার। তাহলে এরপরে আবার আমরা এর ওজনটা করে নিই। ব্যালেন্স আমাদের থাকে, ব্যালেন্স মিটার থাকে, তো সেখানে আমরা ওজন করে নিব। তাহলে এই যে এই পিকনোমিটারের মধ্যে আমার কি কি ওজন থাকলো? একটা হলো ওজন প্লাস মাটির ওজন প্লাস পানির ওজন, এই তিনটা ওজন থাকলো, তাই না? এই তিনটা মিলে ওজন হলো। এরপরে চতুর্থ স্টেজে আমরা কি করি? এই সমস্ত কিছুকে সুন্দর করে ওয়াশ করে ফালাইয়া দিই। পানি টানি যা আছে, সয়েল আছে, সব ওয়াশ করে ফালাইয়া দিই। এরপরে এই সম্পূর্ণ পিকনোমিটার যেটা আছে, সম্পূর্ণ পিকনোমিটারটা আমরা ওয়াটার দ্বারা ফিল করি। ওয়াটার দ্বারা ফিল করি। এরপরে এইটার ওজন নেই, W4 আকারে আমরা খাতায় লিখি। ওয়াটারের ওজন, পানির ওজন। তাহলে এখানে কি কি থাকলো?
ওজন প্লাস পানির ওজন, পিকনোমিটারের ওজন প্লাস পানির ওজন, তাই না? এই দুইটা মিলে ওজন থাকলো। তাহলে তুমি এখানে ভালো করে খেয়াল রাখবা, এই W4টা আমরা যে সূত্রটা ড্রাইভ করব সেই সূত্রে W4 বলতে কি বোঝাবে? W4 বলতে তুমি ওর রেকর্ড করবা যার যেখানে হলো পিকনোমিটারের ওজন আর পানির ওজন আছে। W3 বলতে তুমি কোনটাকে রেকর্ড করবা? পিকনোমিটারের ওজন, মাটির ওজন এবং পানির ওজন। W2 বলতে কারো ওজনকে রেকর্ড করবা, পিকনোমিটার এবং মাটির ওজন। W1 বলতে শুধু পিকনোমিটারের ওজন, ঠিক আছে? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির যে আমরা মূল সূত্রটা জানি সেটা হলো কি, যে কোনো আয়তনে কোনো বস্তুর ওজন। তাহলে আমরা তো সয়েলের এই আপেক্ষিক গুরুত্বটা বাহির করব। তাহলে যে কোনো আয়তনে, এই যে কোনো আয়তন, এখানে এখানে এটা তো যে কোনো একটা আয়তন, আমরা তো জানি একটা নির্দিষ্ট আয়তন নিয়ে নিলাম। তো যে কোনো আয়তনে এই সয়েলের যে ওজনটা আছে, তাহলে আমরা বলতেছি এখানে সয়েলের যে ওজনটা আছে, সয়েলের যে ওজনটা আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সম আয়তনে পানির ওজন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় WW। তাহলেই তো হলো আমরা, এটা তো আমাদের বেসিক সূত্র, তাহলেই তো আমরা আপেক্ষিক গুরুত্বটা পেয়ে যাব। আমরা হাইড্রোলিক্স বা যে কোনো জায়গাতে বেসিক সূত্রটা পড়ে আসছি। যে কোনো আয়তনে কোনো বস্তুর ওজন বা আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তনে কোনো বস্তুর ওজন বা আয়তনের অনুপাতকে বলা হয় হলো আপেক্ষিক গুরুত্ব। এটা আমাদের বেসিক সূত্র। তো এখন আসো, আমরা সলিডের ওজন তো আমরা পেয়ে যাব। সলিডের ওজন কিভাবে পাবো খেয়াল করো। দেখো W2 থেকে যদি W1টা বাদ দিয়ে দেই, W2 এর মধ্যে কি আছে? পিকনোমিটার এবং মাটির ওজন। তাহলে এখান থেকে শুধু পিকনোমিটারের ওজনটা বাদ দিয়ে দিলাম, তাহলে সলিডের ওজনটা, সয়েলের ওজনটা পাবো না। তার মানে W2 মাইনাস W1 যদি করি আমরা, তাহলে কি পেয়ে গেলাম? আমরা সয়েলের ওজনটা পেয়ে গেলাম। এখন সয়েল যতটুকু অংশে আছে ততটুকু অংশে পানির ওজনটা কতটুকু সেই জিনিসটা বাহির করে নিতে হবে। ওকে, এখন সেইটা করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। খেয়াল করো, আমি যদি W4 থেকে W1টা বাদ দিয়ে দিই, W4 থেকে W1টা বাদ দিয়ে দিই, তাহলে এখন আমি কি পেলাম? এই সম্পূর্ণ পিকনোমিটারের ভিতরে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারের ওজনটা পাইলাম। সম্পূর্ণ পিকনোমিটারের ভিতরে শুধু যে ওয়াটারটা আছে সেই ওয়াটারের ওজনটা পাইলাম এখানে। এখন সেই ওয়াটারের ওজন থেকে যদি আমরা সয়েলের উপরে যতটুকু ওয়াটার আছে সেইটা বাদ দিয়ে দিই, তাহলে সয়েলের এই আয়তনে ওয়াটার কতটুকু থাকলো সেইটার ইয়েটা পাবো না। দেখো, এই টোটাল থেকে, টোটাল পানির যে ওজনটা আছে সেখান থেকে যদি আমরা এই সয়েলের উপরের এই অংশের ওয়াটারটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা সয়েল যে আয়তনে আছে সেই আয়তনে পানির ওজনটা পেয়ে যাব। তাহলে আমাকে জানতে হবে এখান থেকে এতটুকু সয়েলের, এতটুকু ওয়াটারের ওজন কত। তাহলে সেইটা কিভাবে পাবো এতটুকু ওয়াটারের ওজন? তাহলে খেয়াল করো, W3 থেকে যদি আমি W2টা বাদ দিয়ে দিই, তাহলে এই পানির ওজনটা পাবো কিনা? W3 এর মধ্যে কি আছে? পিকনোমিটারের ওজন, মাটির ওজন, পানির ওজন। আমার দরকার হলো পানির ওজনটা। তাহলে পানির ওজনটা যদি বাহির করতে পিকনোমিটার আর মাটিটা যদি বাদ দিয়ে দেই, তাহলেই তো শুধু পানি ওজন থাকলো। তাহলে এই মোট পানি থেকে এই উপরের পানিটা বাদ দিলে তো আমরা সয়েলের সম আয়তনে পানির ওজনটা পেয়ে যাচ্ছি। তাহলে মাইনাস কি দাঁড়াবে? মাইনাস W3 মাইনাস W2। তাহলে আমাদের সূত্র দাঁড়াবে হলো, পিকনোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব বাহির করার সূত্র কি দাঁড়ালো? W2 মাইনাস W1 ডিভাইডেড W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। তো মূলত এইটা হলো আমাদের বেসিক সূত্র। বেসিক সূত্রটা আমরা কিভাবে এই মানগুলো পাবো সেইটাই এখানে আমি ক্যালকুলেশন দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব লাস্ট। আচ্ছা দেখো, আমরা এখন আমাদের লাস্ট অংশে চলে আসছি। এখন আমরা হলো রিলেটিভ ডেনসিটি নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো তোমরা পিকনোমিটারের এইটা আরেকবার দেখলে তোমরা বুঝতে পারবে। আমি আশা করি যে তোমরা ক্লিয়ার হয়ে গেছো পিকনোমিটার অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব এবং পিকনোমিটারের সাহায্যে কিভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব বাহির করব, আর পিকনোমিটারে কোনটার দ্বারা কার পরিমাপকে আমরা কাউন্ট করব সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এখন আসলে আমরা রিলেটিভ ডেনসিটি নিয়ে আলোচনা করব। আচ্ছা খেয়াল করো,
রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটিকে এক এক সময় এক এক জিনিস দ্বারা প্রকাশ করে অনেক জায়গাতে, তো আমি আইডি দ্বারা প্রকাশ করব রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে। আইডি দ্বারা, অনেকে অনেক সময় ডি দ্বারা শুধু প্রকাশ করে, এটা ডাজন্ট ম্যাটার কি দ্বারা প্রকাশ করতেছ। তো রিলেটিভ ডেন্সিটি বলতে বোঝাই হলো, রিলেটিভ ডেন্সিটি বলতে কি বোঝায়, ই ম্যাক্সিমাম মাইনাস ই ন্যাচারাল, এটাকে ন্যাচারাল অবস্থায় আমি বিষয়টাকে ক্লিয়ার করতেছি, ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম এর অনুপাতকে রিলেটিভ ডেন্সিটি বলে। তো এখানে যে ইটা ম্যাক্সিমাম দেখতেছ, এইটা হলো ল্যাবরেটরিতে একটা সয়েলের ভিতরে যদি সয়েলকে তুমি, গ্রেনকে তুমি একদম ভেঙে টুকরো টুকরো করে যদি আলগা করে ফেলো, এই অবস্থায় একটা সয়েলের ভিতরে ম্যাক্সিমাম ভয়েড রেশিও কি পরিমাণে হতে পারে সেই জিনিসটা, এইটা হলো ল্যাব টেস্টের মধ্যে পাবা আর কি, ল্যাব টেস্ট, যে ম্যাক্সিমাম ভয়েড রেশিওটা কত হবে। তুমি একটা সয়েলকে ন্যাচারাল অবস্থায় নিয়ে আসছো, একে ড্রাই করছো, ভেঙে টুকরো টুকরো করছো, গুঁড়া গুঁড়া করে ফেলছো, এই অবস্থায় এর মধ্যে ম্যাক্সিমাম ভয়েড রেশিও আসবে। আলগা মাটি যেহেতু, তার মানে কি ফাঁকা অংশের পরিমাণটা বাড়বে। এই অবস্থায় ম্যাক্সিমাম যেই ভয়েড রেশিওটা একটা সয়েলের মধ্যে পসিবল হ্যাঁ ল্যাবরেটরিতে, সেই ভয়েড রেশিওকে আমরা বলি হলো ম্যাক্সিমাম ভয়েড রেশিও আর কি। আর মিনিমাম কি, এই মিনিমামও ল্যাব টেস্টের মাধ্যমে পাবা আর কি, যে তুমি ওই ভয়েডটাকে কোনো প্রেশারের দ্বারা বা কম্প্যাক্টের মাধ্যমে তুমি এইটার ভয়েড রেশিও তুমি কত দূর পর্যন্ত রিডিউস করতে পারবা, সর্বনিম্ন তুমি কি করতে পারবা, সর্বনিম্ন পরিমাণ ভয়েড রেশিও কত পাওয়া যেতে পারে এই সয়েলের, সর্বনিম্ন কম্প্যাক্ট করার পরে, সেইটা আমরা ল্যাবরেটরিতে করি। আর এখানে শুধু ই দ্বারা যেটা বোঝাচ্ছে সেইটা হলো ন্যাচারাল অবস্থায় ভয়েড রেশিও। তো এখন এইটার দ্বারা কি বোঝায় আসলে, এইটার দ্বারা বোঝায় হলো তোমার যেই সয়েলটা তোমার ন্যাচারাল কন্ডিশনে আছে, অথবা তুমি রাস্তা কনস্ট্রাক্ট করতেছো অথবা বাঁধ নির্মাণ করতেছো, সেই সয়েলটা কতটুকু কম্প্যাক্ট করা হয়েছে। ল্যাবরেটরিতে তো তুমি এতটুকু করতে পারো, তো বর্তমানে তোমার সয়েলটা ল্যাবরেটরির তুলনায় কতটুকু তোমার কম্প্যাকশনের কাজ শেষ হয়েছে, 80% কম্প্যাক্টেড, 70% কম্প্যাক্টেড হয়েছে, তোমার কাজটা কতটুকু হয়ে গেল আর কি। তো সেইটা হলো আমাদের এই রিলেটিভ ডেন্সিটিটা নির্দেশ করে। দেখো ই ম্যাক্স থেকে ই মিনিমাম বাদ দিলে তুমি কি পাচ্ছ, ই ম্যাক্সিমাম থেকে ই মিনিমাম বাদ দিলে একটা হলো ভয়েড রেশিও পাবা, আর এখান থেকে ই ম্যাক্স থেকে ই বাদ দিলে কি পাচ্ছ, যে ম্যাক্সিমাম থেকে এখন তোমার ন্যাচারাল অবস্থায় ল্যাবরেটরিতে তোমার ভয়েড রেশিওর চেঞ্জ কতটুকু হচ্ছে, আর ন্যাচারাল অবস্থায় তোমার ভয়েড রেশিওর চেঞ্জ কতটুকু হচ্ছে। এখানে কি আছে, ন্যাচারাল অবস্থায় ভয়েড রেশিওর চেঞ্জ পাচ্ছ, যে ম্যাক্সিমাম থেকে আমার ন্যাচারালের অবস্থায় কি পরিমাণ বিদ্যমান। আর এখানে কি পাচ্ছ, যে ল্যাবরেটরিতে আমাদের ভয়েড রেশিওর চেঞ্জ কতটুকু করতে পারতেছি। তাহলে ল্যাবরেটরির তুলনায় আমাদের ন্যাচারালে কি পরিমাণ ভয়েড রেশিওর পার্থক্য আছে, তুলনা আছে, সেইটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো যে ল্যাবরেটরির তুলনায় আমাদের বর্তমানে ন্যাচারাল অবস্থায় মানে ভয়েড রেশিওর বা কম্প্যাকশনের কি অবস্থা আছে, আমাদেরকে আরও কম্প্যাকশন করতে পারবো কিনা, আরও ভালো সয়েল পাওয়া যাবে কিনা, এই জিনিসটা সাধারণত আমাদের এই রিলেটিভ ডেন্সিটি নির্দেশ করে। এখন রিলেটিভ ডেন্সিটির উপরে ভিত্তি করে আমরা বলতে পারি এই সয়েলটা ডেন্স সয়েল, এই সয়েলটা লুজ সয়েল, এই সয়েলটা ভেরি লুজ সয়েল, এই সয়েলটা ভেরি ডেন্স সয়েল, কম্প্যাক্টেড সয়েল। ওকে, তাহলে সেটা কিভাবে নির্দেশ করব, দেখো 0 থেকে এক একজন এক এক রকমের দিছে, তবে আমি একটা চার্ট অঙ্কন করে দেই, আমি একটা চার্ট সুন্দর করে এখানে লিখে দিতেছি আর কি। ওকে, তাহলে দেখো আমাদের রিলেটিভ ডেন্সিটির উপরে ভিত্তি করে সয়েলের ক্লাসিফিকেশনটা আমি এখানে লিখে দিছি, যে রিলেটিভ ডেন্সিটি যদি আমাদের এরকম হয় পার্সেন্টেজে, তাহলে সয়েলের কন্ডিশনটা কেমন হবে। 0 থেকে 15-এর মধ্যে হলে ভেরি লুজ, 15 থেকে 50 হলে লুজ সয়েল, 50 থেকে 70%-এর মধ্যে এর রেজাল্টটা যদি পার্সেন্টেজে, আমরা এখানে পার্সেন্টেজে প্রকাশ করব, পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করে দিতে হবে, খেয়াল রাখবা। হ্যাঁ, তাহলে 70 থেকে 80%-এর মধ্যে যদি হয় তাহলে ডেন্স সয়েল, আর 80 থেকে 85 থেকে 100%-এর মধ্যে হলে ভেরি ডেন্স সয়েল। অন দ্য আদার হ্যান্ড আমরা কি বলতে পারি, অপরপক্ষে যে 0 থেকে বড় এবং 1/3 এর থেকে ছোট হলে আইডি এর মান, তাকে আমরা বলবো হলো
লুজ সয়েল। 1/3 এর থেকে বড় বা 2/3 এর থেকে ছোট হলে তখন আমরা তাকে মিডিয়াম ডেন্স স্যান্ড, 1 এর থেকে ছোট বা 2/3 থেকে বড় অথবা সমান হলে তাকে আমরা বলবো ডেন্স স্যান্ড আর অয়েল কম্প্যাক্টেড স্যান্ড। বুঝতে পারছো? তো এই হলো আমাদের অবস্থা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, একটা লুজ স্যান্ড যার হলো ধরো যে লুজ সয়েল যেটা আছে সেটাকে তুমি কম্প্যাক্ট করে 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 85%-এর বেশি রিলেটিভ ডেন্সিটি কি বলে কৃত্রিমভাবে পাওয়া সম্ভব না। তুমি যদি ডেন্স করতেও থাকো তারপরেও তুমি তার কিছু না কিছু মিনিমাম ভয়েড রেশিও থেকে যাবে। এটাকে একদম 100% ভয়েড রেশিও জিরো করা যায় না। আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে ভয়েড রেশিওর মান নট ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান জিরো, জিরো থেকে বড় হবে। কখনোই তুমি এখানে 100% কম্প্যাক্ট করতে পারবা না সাধারণত। বুঝতে পারছো? কখনোই করা সম্ভব হয় না আর কি। ওকে, তো এইটার একটা হলো আলাদা রূপ আর একটা আছে। দেখো এই ভয়েড রেশিওটা যখন ম্যাক্সিমাম হবে, তখন ভয়েড রেশিও যদি ম্যাক্সিমাম হয় তাহলে তার ওজনটা কি হবে? ওই সয়েলের, একটা সয়েলের ধরো যে ভি আয়তনের একটা সয়েলের, সেখানে যদি ভয়েড রেশিও ম্যাক্সিমাম হয় তার মানে তার ওজনটা কম হয়ে যাচ্ছে, তাই না? আর ওজনটা যদি কম হয় তাহলে তোমার ওখানে কি পাবা? ওখানে তার আপেক্ষিক যেই ইউনিট ওয়েটটা যেটা আছে সেই ইউনিট ওয়েটটা কম পাবা। তাহলে ইউনিট ওয়েটের রেসপেক্টে আমরা এইটার একটা তুলনা করে সূত্র কনভার্ট করে আমরা এরকম একটা সূত্র পাবো যে রিলেটিভ ডেনসিটি ইকুয়াল টু 1 গামা মিনিমাম। তাহলে ভয়েড রেশিও যদি আমাদের ম্যাক্সিমাম হয় তাহলে গামা কি হবে? মিনিমাম হবে। গামা ডি মিনিমাম আমরা বলবো আর কি। হ্যাঁ, কি বলবো? গামা ডি। যেহেতু ভয়েড রেশিও ম্যাক্সিমাম হবে তার মানে হলো ওয়ান বাই গামা ডি মিনিমাম। গামা ডি এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করতেছে। আবার এখানে ন্যাচারাল অবস্থায় ভয়েড রেশিও আছে, তাহলে ন্যাচারাল অবস্থায় এর ভিতরে কত গামা ডি আছে সেইটা। এখন ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি জানি? যখন ম্যাক্সিমাম ভয়েড রেশিও হবে তার ইউনিট ওয়েট হবে মিনিমাম, তাই তো? ম্যাক্সিমাম যখন ভয়েড রেশিও তার ইউনিট ওয়েট মিনিমাম, মাইনাস যখন একটা বস্তুর মিনিমাম ভয়েড রেশিও হবে তার ভয়েড রেশিও অনেক কমায় ফেলছো, তাহলে ওই আয়তনের মধ্যে সয়েল বেশি ধরবে সেম আয়তনে, তখন আমাদের সয়েলের ওজনটা যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে? একক ওজনটা বেড়ে যাবে। তাহলে আমাদের যখন ভয়েড রেশিও মিনিমাম তখন আমাদের গামা ডিটা কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই না? তখন ম্যাক্সিমাম গামা ডিটা ইউজ করতে হবে। তো এই সূত্রের মাধ্যমেও আমরা কি করতে পারি? রিলেটিভ ডেনসিটিটা বাহির করতে পারি। এখান থেকে কনভার্ট করলে এই সূত্রটা আসবে, এখান থেকে কনভার্ট করলে এই সূত্রটা আসবে। বুঝতে পারছো? এখন কনভার্সনটা তো আর এত লম্বা ক্লাস হয়ে যাবে, দেখানো সম্ভব না, হয় না। এই হলো আমাদের এই অধ্যায়ের আলোচনা, এই অধ্যায়ের সূত্র। এই কয়েকটা সূত্র পড়লেই মোটামুটি আমি যে আলোচনা করলাম এই যে ফেস রিলেশনশিপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে। বুঝতে পারছো? এর মধ্য থেকে আমাদের কোশ্চেন হবে। তোমাদেরকে কোশ্চেন চাইতে পারে যে একটা সয়েল দিয়ে বললো এই সয়েলটা কি আমাদের এই বাঁধ নির্মাণের জন্য উপযুক্ত কিনা, তখন আমরা রিলেটিভ ডেনসিটি বাহির করব, বাহির করে দেখবো যে আমাদের এটা কি ডেন্স আছে কিনা। ডেন্স না থাকলে আমাদেরকে কম্প্যাক্ট করতে হবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কোশ্চেন আছে। আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন সলিউশন করব। তার আগে আমি তোমাদের এই সম্পূর্ণ সূত্র চারটাকে এগ্রিগেট করে এক জায়গাতে উপস্থাপন করতে চাচ্ছি, আর সেই জায়গাতে সুন্দর একটা বিষয় তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা লাস্টের এই অংশটাতে একটু মনোযোগ দিও আর কি। আমি আর সর্বোচ্চ 2 মিনিট সময় নিব আর কি। হ্যাঁ, 2 মিনিট। আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে এই অধ্যায়ে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। আমরা ভয়েড রেশিওর ক্ষেত্রে একটা সূত্র দেখছিলাম, এই ভয়েড রেশিও বাহির করার জন্য এতগুলা সূত্র ইউজ করা যাবে আর কি। হ্যাঁ, পরোসিটি বাহির করার জন্য 2টা, শুষ্ক একক ওজন বাহির করতে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। আয়তনিক একক ওজন, মোট একক ওজন, আর্দ্র জলীয় একক ওজন বাহির করতে এই সূত্রগুলো ইউজ করতে পারি। সম্পৃক্ত এই প্রত্যেকটা সূত্র, একটা জিনিস বাহির করতে আমাদের একাধিক সূত্র আছে। তো অঙ্কের ডাটা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকমের সূত্র লাগবে, এই সূত্রগুলো আমরা ইউজ করবো। আর এখানে দেখো আমরা এই যে জিটা যেটা ব্যবহার করছি, আমি তোমাদেরকে বলছিলাম এই জিটা কোন জি? এই যে সলিডসের আপেক্ষিক গুরুত্ব, ট্রু আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে,
টু স্পেসিফিক গ্র্যাভিটি, বা আমরা এটাকে কি বলছি স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডসের স্পেসিফিক গ্র্যাভিটি, এইটা সূত্রের মধ্যে ইউজ হবে। মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এইটা হলো সূত্রের মধ্যে ইউজ হবে না, খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, আর এখানে একটা বিশেষ টার্ম আছে, একটু খেয়াল রাখো, আমি তোমাদেরকে বলি। এই যে গামা ডি, এইটা এখন তোমাদেরকে যদি বলে যে ম্যাক্সিমাম গামা ডিটা বাহির করতে বলছে, কি বলছে ম্যাক্সিমাম গামা ডিটা বাহির করতে, যদি এইরকম প্রশ্নের মধ্যে বলে অ্যাট 0 এয়ার ভয়েড, অ্যাট 0 এয়ার অথবা 100% স্যাচুরেটেড অবস্থায় ম্যাক্সিমাম ডিটা বাহির করো শুষ্ক একক ওজন। ভালো করে খেয়াল করো, আমি বলি আচ্ছা, আমি এই জায়গাতে রেড কালারের এইটা দিয়ে এই ঘর করে আমি বুঝাই দিই। at 0 air or 100% স্যাচুরেটেড কন্ডিশনে গামা ডি ইকুয়াল টু হোয়াট, এইটা যদি তোমাদেরকে বলে যে 0 এয়ার অথবা 100% স্যাচুরেটেড কন্ডিশনে গামা ডি ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা, তাহলে গামা ডি এর এই সূত্রটা আমরা ইউজ করব। গামা ডি ইকুয়াল টু, এই যে এখানে আছে জি ইন্টু ওমেগা ডাব্লিউ, মূল সূত্রটা ঠিকই থাকবে 1 প্লাস এই ই ইকুয়াল টু, দেখো আমরা এই জায়গাতে যদি সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে যায় এসআর ইকুয়াল টু 1 লিখতে পারি, ই ইকুয়াল টু আমরা কি জানি জি ওমেগা ডিভাইডেড এসআর, তাহলে এসআর যেহেতু 1 সম্পূর্ণ সম্পৃক্ত স্যাচুরেটেড, এটা হলো 100% স্যাচুরেটেড, তার মানে এসআর ইকুয়াল টু 1, আমরা জানি 100% স্যাচুরেটেড এসআর ইকুয়াল টু 1 হয়, তার মানে ই ইকুয়াল টু জি বাই ওমেগা, জি ইন্টু ওমেগা লিখতে পারি, ওমেগা ইন্টু জি। তখন আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব। তো এই সূত্রটা ইউজ করলে কি হবে, আমরা ড্রাই ডেনসিটির পরিমাণটা এইটার থেকে এখানে ড্রাই ডেনসিটির পরিমাণটা সাধারণত বেশি পাবো আর কি। হ্যাঁ, এটা হলো ড্রাই ডেনসিটির ম্যাক্সিমাম ফিল্ড ড্রাই ডেনসিটি যেটা বাহির করি সেই ক্ষেত্রে আর কি। ওকে, তো ড্রাই ডেনসিটি বাহির করার এইটা একটা ফর্মুলা, কখন সেইটা যখন 0 এয়ারের কথা বলবে অথবা 100% স্যাচুরেটেডের কথা বলবে, তখন সাধারণত আমরা এই সূত্রটা ইউজ করব গামা ডি বাহির করার জন্য ম্যাক্সিমামটা। বুঝতে পারছো? তাহলে এই হলো আমাদের মোটামুটি সূত্রের আলোচনা। আর কিছু সূত্র তো আমি এখানে লিখে দেইনি, বাট ওগুলো আমরা প্রশ্নের মধ্যে কি বলে ক্লাসের মধ্যে আলোচনা করছি, সুন্দর করে সেই সূত্রগুলোর একটা নোট করে তোমার মতো করে সাজিয়ে নেবা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে ম্যাথ নিয়ে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।